নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা সোর্স ডকুমেন্ট বা নথির ভেতরে ঢুকতে যাচ্ছি যেটা রীতিমতো একটা রাজনৈতিক এবং তীব্র সংঘাতপূর্ণ ঐতিহাসিক ঘটনার কথা বলে। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং একেবারে নিরপেক্ষ জায়গা থেকে নথিতে করা দাবিগুলো আর একটা নির্দিষ্ট গ্রামের রাজনৈতিক পট পরিবর্তনের গল্পটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলুন একেবারে মূল বিষয়ে ঢোকা যাক। ৩০০। হ্যাঁ, উৎস নথির দাবি অনুযায়ী ঠিক এই সংখ্যক বাড়ি একযোগে পুড়িয়ে দেওয়া হয়েছিল। অভিযোগটা হলো এই বাড়িগুলো ছিল বিজেপি সমর্থকদের, আর সিপিএমের বাহিনী এই ৩০০টি ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। একটু ভেবে দেখলেই বোঝা যায় এই অবিশ্বাস্য সংখ্যাটা আমাদের সরাসরি ১৯৯২ সালের সেই ভয়াবহ ঘটনার একেবারে কেন্দ্রে নিয়ে যায় এবং সংঘাতের মাত্রাটা ঠিক কতটা ব্যাপক ছিল সেটা স্পষ্ট করে দেয়। পর্ব ১, নিগান গ্রামের প্রেক্ষাপট। এবার একটু পেছনের দিকে তাকিয়ে দেখা যাক ঘটনাটা আসলে কিভাবে শুরু হয়েছিল। মূল নথিতে অভিযোগ করা হয়েছে যে একেবারে শুরুতে নিগান গ্রামে আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু সদস্য শাখা চালাত। এরপর তৎকালীন ক্ষমতাসীন দল মানে সিপিএম জোর করে সেই শাখাগুলো বন্ধ করে দিতে চায়, আর স্বাভাবিকভাবেই এর তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। ডকুমেন্টের দাবি অনুযায়ী এই পুরো ঘটনার চূড়ান্ত পরিণতি হিসেবেই নিগান গ্রামের ওপর আক্রমণ চালানোর জন্য বিভিন্ন এলাকা থেকে একটা বড় বাহিনী জড়ো করা হয়। এর পরের অংশটা বেশ শিউরে ওঠার মতো। আক্রমণকারীদের দেওয়া একটা চরম শর্ত ছিল, আমাদের হাতে তুলে দিতে হবে। নথিতে দাবি করা হয়েছে যে আক্রমণকারী বাহিনী যখন গ্রামে ঢোকে তখন ওই আরএসএস সদস্যদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য এই ভয়ঙ্কর আল্টিমেটামটা দেওয়া হয়েছিল। একটু কল্পনা করলেই বোঝা যায় ওই ঐতিহাসিক মুহূর্তে গ্রামের ভেতরকার মানসিক চাপ, শঙ্কা আর একটা অনিবার্য সংঘাতের পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছিল। পর্ব ২, ১৯৯২ সালের সংঘাত। আর এই বিষয়টা একদম পরিষ্কারভাবে তুলে ধরে যে মূল নথিতে এই সংঘাতের চিত্রটা কতটা নিখুঁত আর স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। যখন গ্রামবাসীরা নিজেদের ছেলেদের তুলে দিতে সোজাসাপটা অস্বীকার করে বসল, তখন অভিযোগ অনুযায়ী আক্রমণকারীরা একটা অদ্ভুত আর ভয়াবহ কৌশল বেছে নেয়। কৌশলটা কেমন ছিল শুনলে অবাক হতে হয়। তারা নাকি তীরের ডগায় পাউরুটি গেথে তাতে পেট্রোল মাখিয়ে সেই জ্বলন্ত তীর ছুঁড়ে নিগন গ্রামের শত শত ঘরবাড়িতে আগুন লাগিয়েছিল, এমনটাই উল্লেখ রয়েছে ওই নথিতে। পর্ব ৩, রাজনৈতিক পট পরিবর্তন। এখন এখানকার সবচেয়ে কৌতূহলের বিষয়টা হল নথিতে বর্ণিত রাজনৈতিক ভাগ্যের একটা সম্পূর্ণ বিপরীত আর নাটকীয় চিত্র। ১৯৯২ থেকে ২০২৫, প্রায় ৩৩ বছরের একটা দীর্ঘ সময়ের কথা যদি ধরা হয়, তাহলে দেখা যায় একদিকে সেই সিপিএম বাহিনী যারা ১৯৯২ সালে এত বড় একটা আক্রমণের জন্য লোক জড়ো করতে পেরেছিল, তারা আজ নিয়ন গ্রামে রাজনৈতিকভাবে একেবারেই শূন্য বা জিরো হয়ে গেছে। আর অন্যদিকে সেই ১৯৯২ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত এই গ্রামে বিজেপি নাকি কোনোদিন হারেনি। এই সুদীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে একটানা অপরাজিত থাকার বিষয়টা নথিতে খুব জোরালোভাবেই দাবি করা হয়েছে। ঠিক এই জায়গাটাতেই নথির লেখক পুরো বিষয়টার সারসংক্ষেপ টানতে গিয়ে একটা অত্যন্ত গভীর আর প্রাসঙ্গিক সাংস্কৃতিক রেফারেন্স টেনেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গানের একটা লাইন উদ্ধৃত করা হয়েছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। একটু সময় নিয়ে গভীরভাবে ভাবলে বোঝা যায় লেখক এই লাইনটির মাধ্যমে রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তন আর ভাগ্যের নিষ্ঠুর পরিহাসের বিষয়টা কত স্পষ্টভাবে তুলে ধরেছেন। সময়ের সাথে সাথে কিভাবে দুর্দণ্ড প্রতাপশালীরাও দুর্বল হয়ে পড়তে পারে, এটা যেন তারই একটা ঐতিহাসিক আর কাব্যিক প্রতিফলন। পর্ব ৪, আসন্ন নির্বাচন। আর সেই সূত্র ধরেই মূল নথির একেবারে শেষ অংশে একটা অমোঘ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, সামনের ৪ তারিখে আবার কি ঘটবে? এই প্রশ্নটা আমাদের সবার মনেই স্বাভাবিকভাবে একটা গভীর কৌতূহলের জন্ম দেয়। দশকের পর দশক ধরে চলে আসা এই অভাবনীয় নির্বাচনী জয়ের ধারা কি আসন্ন নির্বাচনেও অটুট থাকবে? অতীত কি এভাবেই বর্তমানকে প্রভাবিত করে চলবে, নাকি ভাগ্যের চাকা আবারও নতুন কোনো দিকে ঘুরবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কেবল সময়ই বলে দেবে। আশা করি আজকের এই বিশ্লেষণটি সবার কাছেই বেশ তথ্যবহুল লেগেছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।